নির্বাচন কমিশন, কমিশন সচিবালয় দুটো দুই জিনিস। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের সচিবালয় ওটা কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান নয়। আমাদের দেশের একটা ট্রেডিশন দীর্ঘদিনের, দুর্ভাগ্যজনক হোক আর যাই হোক, যে কোনো কিছু বড় না হইলে আর ছোট হয় না। ইন দ্য মিন টাইম দুজন আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এই রায়ের বিষয়ে, এই টোটাল প্রক্রিয়াটা নিয়ে। বিএনপি এর মধ্যে কোনো আন্দোলন করে পট্টত কখনো করেনি। এই সিটি কর্পোরেশন নিয়ে যেটা হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মাহবুব সৈকত প্রত্যেক আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংলাপে। দর্শক আপনারা জানেন যে আমরা মাই টিভি সংলাপে সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলি। আমরা আজকে কথা বলবো আলোচনার শিরোনাম দাবি ও আন্দোলন। স্টুডিওতে উপস্থিত রয়েছেন আপনাদের দুজন পরিচিত মুখ, পরিচয় করে দিচ্ছি। বাম পাশে রয়েছেন শহীদুল ইসলাম বাবুল, সাবেক ছাত্রনেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক। স্বাগত জানাচ্ছি বাবুল ভাই। ডান পাশে রয়েছেন সিনিয়র সাংবাদিক, এখন সরকারের সাথে কাজ করেন নিবিড়ভাবে, প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ। আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে অনুষ্ঠান শুরু করব বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর কিছু কথা কোট করছি বাবুল ভাই। এটি হয়তো আলোচনার কিছু বিষয়। তিনি বলেছেন, দেশ অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি, আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে, এই সরকার কতদিন থাকবে, নির্বাচন কবে হবে, নির্বাচনের পর বাংলাদেশ কোথায় যাবে, এসব প্রশ্ন এখন সবার মনে। এই প্রশ্নের আমরা উত্তর হয়তো খুঁজবো অতিথিদের কাছ থেকে। তার আগে যে আলোচনার বিষয় দাবি ও আন্দোলন, এই দাবি ও আন্দোলনের জায়গায় আসি। বাবুল ভাই, আপনাকে দিয়েই শুরু করি। প্রকৌশলী ইশাক নির্বাচন করেছিলেন একদম কয়েকদিন আগে আদালতের মাধ্যমে, এটি আমরা সবাই জানি। আদালত বলেছে যে তিনি এখন মেয়র। সেক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের প্রক্রিয়া শেষ করেছে। তো সেই জায়গায় এখন হয়তো সবাই অপেক্ষায় আমরা ছিলাম যে তিনি শপথ পড়বেন, মেয়র হবেন। সেই জায়গায় এসেই যাই, ষষ্ঠ দিনের মতো আবারও আজকে এই রাজধানীবাসী জিম্মি হলো। শুধু সিটি কর্পোরেশন না, সিটি কর্পোরেশনে ওখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেটি বন্ধ। আজকে সেই গুলিস্তানে গিয়েও টোটাল নগরবাসীকে না, গুলিস্তান থেকে টোটাল সারা বাংলাদেশের লোক আসে। কেন এই দাবি আদায়ের জায়গাটায় জনগণকে জিম্মি করা হয়, এটি একটি বলবেন। হয়েছে কি, আমাদের দেশে, ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক ফয়েজ আহমেদ, বিদগ্ধ সাংবাদিক, প্রধান উপদেষ্টার সাথে প্রেসিংয়ে কাজ করেন, অত্যন্ত ভালো মানুষ। আমাদের দর্শক শ্রোতা সবাইকে সালাম। শোনেন, আমাদের দেশের একটা ট্রেডিশন দীর্ঘদিনের, দুর্ভাগ্যজনক হোক আর যাই হোক, যে কোনো কিছু বড় না হইলে আর ছোট হয় না। এই কয়দিন আগেও দেখছি দাবি দেওয়া। এখন কিছু দাবি যেগুলোর যুক্তিসঙ্গত কারণ আছে, অবশ্যই আছে। আবার কিছু দাবি আছে দাদার আমলের দাবি, এখন মনে পড়ছে, সেটাও শুরু হয়ে যাচ্ছে। এবং কিছু দাবি সরকারও ক্রিয়েট করছে, আমার মনে হয়। হ্যাঁ, না হলে এই দাবিগুলো আসবার কথা না। এবং এই দাবি পূরণের আন্দোলনের ক্ষেত্রে এক একজনের প্রতি এক এক রকমের আচরণ, হ্যাঁ, বা এক একজনের প্রতি এক এক রকমের বৈষম্য বলে এইটা, এই বিষয়গুলোও আছে। যেমন হাসনাত আবদুল্লাহ একাই ডাক দিয়ে যমুনার গেটে চলে গেলেন, পরে তার সাথে আলোচনা আবার শাহবাগে গেলেন। সেখানে তাদের প্রতি আপনি খাবার, কেউ কেউ বলে খাবার পাঠাইলেন, ঠান্ডা বাতাস, ঠান্ডা পানি সরবরাহ করেছেন, চমৎকার আচরণ। আবার একই দাবিতে যখন জগন্নাথের ছাত্র একরকমই তাদের দাবিতে, তখন তাদের সাথে একরকম আচরণ। ডিপ্লোমা নার্সধারী যারা, তারা গ্রাজুয়েশন মর্যাদা পাওয়ার জন্য যে আন্দোলন করছে, তাদের সাথে একরকম আচরণ হচ্ছে, যাই হচ্ছে। কিন্তু এই সব মিলিয়ে বিষয়গুলো খুব ভালো লাগছে না, আসলে এটা কাঙ্ক্ষিত না। আমরা একটা ফ্যাসিবাদকে বিদায় করেছি, নতুন পথ, নতুন যাত্রা, নতুন দেশ। আমরা কিভাবে দেশকে সংগঠিত করে আবার সেই ভূতের পায়ের মতো। বিএনপি এর মধ্যে কোনো আন্দোলন করে পট্টত কখনো করেনি। এই সিটি কর্পোরেশন নিয়ে যেটা হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক। দেখেন, সরকারটা ধরেন এমনিতে ইন্টারিম গভর্নমেন্ট, আমাদের সবাই মিলে আমরা সরকারটাকে এনেছি। এই যে প্রবলেমটা হচ্ছে সিটি কর্পোরেশনের এই ইশরাক হোসেনের শপথ নিয়ে, এটা আমি আশা করছিলাম যে সরকারের দায়িত্বশীল কেউ এই বিষয়টা আলোচনার মাধ্যমে জিনিসটা সমাধান করবে। বলা হচ্ছে আইনি প্রক্রিয়া। আচ্ছা, আইনি প্রক্রিয়া কি বাকি আছে আপনি বলেন? আইনি প্রক্রিয়া যে ইশরাক, এটা তো সত্য যে নির্বাচন যদি ঠিকঠাক মতো হতো, ইশরাক মেয়র হতো, এটা তার হক। আপনার যদি ইনসাফ থাকে তাহলে আপনি এখানে কেন বাধা হয়ে দাঁড়াবেন? আদালতের রায় হয়েছে, সেই অনুযায়ী ইলেকশন কমিশন
একটা কি গ্যাজেট করে দিয়েছে। এখন আপনি বলতে পারবেন যে ইলেকশন কমিশন আইন মন্ত্রণালয়ের মতামত কেন নিল না? ইলেকশন কমিশন তো একটা স্বাধীন সার্বভৌম সংস্থা, প্রতিষ্ঠান, নিতে পারলে, যদি এটা তো আইনি কোনো বাধ্যবাধকতা নাই যে সরকারের আইন মন্ত্রণালয় থেকে আমাকে মতামত নিতেই হবে। হ্যাঁ, তো এটা তো ইলেকশন কমিশনেরই কাজ, তারা করতে পারে। তো সেই কাজও হয়ে গেছে। এখন আপনি তাকে শপথ নিতে দিচ্ছেন না। যেই আইনের বলে, যেই রায়ের বলে বাংলাদেশে ইতিমধ্যে বহু সংখ্যক উপজেলা চেয়ারম্যানরা দায়িত্ব পালন করছে, ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা দায়িত্ব পালন করছে, চট্টগ্রামে শাহাদাত হোসেন দায়িত্ব পালন করছেন মেয়র হিসেবে, অথচ ইশরাকের বেলায় এটা আপনি ব্যারিকেড তৈরি করছেন। আপনি একটা কথা বলছেন যে আইনগত প্রক্রিয়া ঠিক হয় না। আইনগত প্রক্রিয়া কিভাবে ঠিক হয় নাই? আপনি বলেন আদালত বলেছে যে নির্বাচনটা ঠিক হয় নাই, এখানে ম্যানিপুলেশন হয়েছে বা জালিয়াতি হয়েছে। তো জালিয়াতি হয়েছে, মানে প্রার্থী ছিল দুইজন, ইশরাকের ভোট জালিয়াতি করে, তো রায়টা ইশরাকের পক্ষে এসছে। নিশ্চয়ই উনি যদি জালিয়াতি করে থাকে, ইঞ্জিনিয়ার ইশরাক জিতেছেন, তাহলে আপনি একটা গণমানুষের রায়ের প্রতি তো আপনি একটা রেসপেক্ট দেখাবেন। হ্যাঁ, কি কারণে প্রশাসকের প্রতি আপনার এত ঝোঁক হইলো আমি এটা জানি না। এখন ইলেকশন কমিশন কি আদালতে রাষ্ট্র কি ইলেকশন কমিশনের পক্ষে কোনো আইনজীবী ছিল না? আচ্ছা, সব মামলায় কি অ্যাপিল হয়? অ্যাপিলেট ডিভিশনে যদি ভিকটিম কনভিন্সড হয় যে ঠিক আছে এই মামলায় আমি জিতেছি, এটা লিগ্যাল পয়েন্ট আমার দুর্বল, তাহলে তো আপিল ম্যাক্সিমাম মামলায় হয় না। ইলেকশন কমিশন মনে করেছে যেটা আপিল করবার কোনো প্রয়োজন নেই, কারণ আমি বহুত নজির আমার আছে যে অনেকে দায়িত্ব পালন করছে বা সেই ইলেকশন ইলিগ্যাল হয়েছে বা জালিয়াতি হয়েছে, সেই ক্ষেত্রে এগুলো ফাইট করে কোনো লাভ নাই। তো ইলেকশন কমিশন কনভিন্স হয়েছে বলেই তো সে অ্যাপিল করে নাই। এখন সে অ্যাপিল করে নাই কেন? সেটা কি গভর্নমেন্ট তাকে প্রেশার দিতে পারে বা বলতে পারে যে তুমি আপিল করো না, এটা একটা লিগ্যাল ঠিক প্রসেস হয়নি? এটা তো মানে কোনো যুক্তি হতে পারে? এটা আমি মনে করি না, কোনোভাবেই না। সমস্ত আইনগত প্রক্রিয়া শেষ হয়েছে। এখন ইলেকশন কমিশনে অ্যাপিলে তার লয়ার ছিল কি ছিল না, অ্যাপিল করেছে কি করে না, সেটা তো ইঞ্জিনিয়ার ইশরাকের কোনো দোষ না। আপনি ইঞ্জিনিয়ার ইশরাককে কেন শপথ নিতে দিচ্ছেন না? ভুল হলে হতেও পারে, যদি হয়ও ইলেকশন কমিশন বা কোর্টের আপনি রায় নিয়ে আলোচনা করতে পারেন, পছন্দ হোক বা না হোক, কোর্টের তো রায়। তা আপনি কি কারণে করছেন? আমি একটু উত্তরটা নেই। আপনি ইশরাককে কেন শপথ নিতে দিচ্ছেন না, এটি তো সরকারের দিকে ছোড়া প্রশ্ন, একটু উত্তর চাই। জি, আপনাকে ধন্যবাদ। বাবুল ভাইকে শুভেচ্ছা, দর্শক যারা দেখছেন তাদেরও শুভেচ্ছা। দেখুন, প্রথম কথা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, যদিও ওগুলিকে নির্বাচন বলা খুব বিপজ্জনক আর কি, ওগুলিতে নির্বাচন ছিল না। তো সেখানে নির্বাচনের নিয়ম অনুযায়ী নির্বাচনের পরে যে সময়ে আপিল করার বিষয় থাকে, সেই সময় মেনে আপিলের সময় মেনে ইশরাক হোসেন আপিল করেছেন। এই আপিলের রায় হলো আদালতে যেগুলি ইস্যু সামনে এসেছে সেগুলি হচ্ছে যে, ভাই তার আলোচনাতেও বলছিলেন যে নির্বাচন কমিশনের যে কোনো আইনি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আদালতে ওই পার্টিকে অন্তর্ভুক্ত করতে হয়, ওই পার্টি থাকে। এখানে ছিল না সেটা। এর পরবর্তীতেও আপনি জানেন যে স্থানীয় সরকার নির্বাচন, অর্থাৎ সিটি কর্পোরেশন স্থানীয় সরকারের অধীনে, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এই নির্বাচনটা কিন্তু হয় সরকারের অভিপ্রায়ে। নির্বাচনটা অনুষ্ঠান হয় নির্বাচন কমিশনের মাধ্যমে। নির্বাচন কমিশন যে স্বাধীন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন সচিবালয়, দুটো দুই জিনিস। নির্বাচন কমিশন স্বাধীন প্রতিষ্ঠান, নির্বাচন কমিশনের সচিবালয় ওটা কিন্তু স্বাধীন প্রতিষ্ঠান নয়। ওই প্রতিষ্ঠানের সঙ্গেই সরকারের যাবতীয় করেসপন্ডেন্সটা হয়। বিশেষ করে স্থানীয় সরকারগুলির নির্বাচনের ক্ষেত্রে সরকারের দিক থেকে যখন কোনো স্থানীয় সরকার বডি নির্বাচন উপযোগী হয়, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত, তখন সরকারের স্থানীয় সরকার বিভাগ নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য বলে। এটা হচ্ছে আইনি প্রক্রিয়া। সুতরাং যেই নির্বাচনটা অনুষ্ঠানে শুধু আপনারা অনুষ্ঠিত করেছেন, যেই নির্বাচনটা অনুষ্ঠিত হয়েছে সরকারের ডিজায়ারে, সেই নির্বাচন নিয়ে যখন কোনো আইনি প্রক্রিয়া হবে, সেখানে আইনি প্রক্রিয়ার আগে আপনি আইন মন্ত্রণালয়ের কাছে আইনি পরামর্শ, আইনি মতামত চেয়েছেন। জি, কিন্তু সেটার জন্য 2 দিনও অপেক্ষা করা যায়নি, তার আগেই নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিয়েছে। ইন দ্য মিন টাইম 2 জন আইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এই রায়ের বিষয়ে, এই টোটাল প্রক্রিয়াটা নিয়ে। সেটারও নিষ্পত্তির প্রয়োজন আছে।
অপরদিকে আদালতের রায়ের কপিও স্থানীয় সরকার বিভাগে এসে পৌঁছায়নি, সেখানে স্থানীয় সরকারের জন্য সুনির্দিষ্ট কোনো ইস্যু আছে কিনা এটাও তারা এখনো জানে না। সুতরাং জনাব ইশরাককে মেয়রের শপথ দেয়া না দেয়া নিয়ে অবস্থানটা নয়। আসলে জনাব ইশরাককে মেয়রের শপথ দেওয়ার জন্য, মেয়রের আসনের সিটে উনি বসবেন, সেই জন্য যেই লিগ্যাল প্রসিডিউরটুকু বাকি, সেই বাকিটুকুতে সরকারের সুনির্দিষ্ট, যদি আমি বলি আইন মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেই জায়গা থেকে মনে হয়েছে একটু তাড়াহুড়ো হয়ে গেছে। সেই জায়গায় আইনি ব্যত্যয় যেন কোনো না থাকে, এটা যেন আদালতের পরামর্শ নিয়ে এটা সঠিকভাবে সমাধান করে আসা যায়, সেজন্যই এক ধরনের সময় নেয়া। কিন্তু এর মধ্যেই আপনি দেখুন, জনাব ইশরাক কিন্তু খুব জনপ্রিয় নেতা। আমরা নানান সময় দেখেছি যে গত 17 বছর যে বিএনপি রাজপথে আন্দোলন করেছে, ইশরাকের কর্মীরা কিভাবে ভূমিকা রেখেছে এটা আমরা প্রত্যক্ষ করেছি। সুতরাং তার কর্মীরা এখন উনাকে কেন দ্রুত মেয়র করে দেয়া হচ্ছে না, এই জন্য এক ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেটা সরকারও দেখছে। এটা আমরা আশা করব যে এটা কোনো ভায়োলেন্ট পরিস্থিতির দিকে যাবে না, এবং বিশ্বাস করব যে এই সমস্যাটা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই সমাধান হবে খুব দ্রুতই। জি ফয়েজ আহমেদ, আমি জানতে চাই, আসলে এটি মনে হয় দেশবাসীরও প্রশ্ন, সেটি হচ্ছে যে বাবুল ভাই যেটি বলেছেন যে এই প্রক্রিয়ায় আপনারা এটি বলছেন, আমরা বিভিন্ন শোতে শুনতে পাচ্ছি, এই প্রক্রিয়ায় বাবুল ভাই যে প্রশ্নটি করেছেন যে সরকারের পক্ষ থেকে রেসপন্সের জায়গাটা কি ঘাটতি? আমরা আজকে দেখলাম যে এই মন্ত্রণালয়ে যিনি রেসপন্সিবল, যিনি মন্ত্রী উপদেষ্টা, তিনি আজকে একটি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন, সেখানে গায়ের জোরে নগর ভবন বন্ধ করে আন্দোলন করছে বিএনপি। এটি একটি ফেসবুকের স্ট্যাটাস, এটি কি সমাধানের জন্যে, এটি কি ডেকে বিএনপির মতো একটি বৃহৎ দল, আপনিই বলেছেন যে ইশরাকের মতো জনপ্রিয় একজন নেতা, আমি সেই নির্বাচন কাভারের আমার সুযোগ হয়েছিল, বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে হুমকি উপেক্ষা করেও তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছিলেন, তো সেখানটায় আপনাদের সরকারের পক্ষ থেকে পদক্ষেপ কি? যেখানে এই যে নগর ভবন বন্ধ, ওখানের মন্ত্রণালয় বন্ধ, জনগণ ভোগান্তিতে পড়ছে, আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দায়িত্ব শেষ করছেন। আপনাকে বলছি যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দায়িত্ব সেরে ফেলা বা দায়িত্ব শেষ করা, এইভাবে সাধারণীকরণের মধ্য দিয়ে এই পরিস্থিতিটাকে আপনি আসলে বর্ণনা করতে পারবেন না। আমি আপনাকে বলছি যে এইটাতে এখনো আইনি প্রক্রিয়া অসম্পন্ন রয়েছে, এটাতে আদালতের মতামত চাওয়ার ব্যাপার রয়েছে, সেই প্রক্রিয়াগুলিতে যাচ্ছে, সেটা খানিকটা সময় সাপেক্ষ, সেটা সময় নিয়ে করতে হচ্ছে। সেটাতে ইন দ্য মিন টাইম আরও দুজন আইনজীবী এই বিষয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সিটি কর্পোরেশনকে, ইলেকশন কমিশনকে। এই বিষয়গুলি সুরাহার বিষয় আছে, এই বিষয়টা নিয়ে কাজ হচ্ছে, এবং আমি মনে করি না এটা অনেক জটিল কোনো পরিস্থিতি তৈরি করবে ওনার মেয়র হওয়া এবং না হওয়ার। ধন্যবাদ। তাড়াহুড়ো করে ফেলছে কি খুব বেশি বিএনপি বা ইশরাক? কারো বেশার বেলায় কোনো বাধা হয় নাই। এখানে স্থানীয় সরকার উপদেষ্টা, আপনি জানেন নানান কথা আসছে। ফয়েজ ভাই যেটা বললেন, সরকারের যদি আন্তরিকতা থাকতো বা উপদেষ্টার যদি আন্তরিকতা থাকতো, ইশরাকের রায় পেয়েছেন কবে আপনি বলেন? কারো কি এত দেরি হয়েছে মেয়রের শপথ নিতে? ডক্টর শাহাদাতের কি এত দেরি হয়েছে? উপজেলা ইউনিয়নের যারা দায়িত্ব পেয়েছেন বুঝে চেয়ারম্যান, তাদের কি এত দেরি হয়েছে? ইশরাকের কি ভুলটা হলো? ভুল হলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের হতে পারে, ভুল হলে ইলেকশন কমিশনের হতে পারে। আমি তো আমার সবটুকু শেষ করে আমি এখানে এসেছি, আমি আদালতের রায় পেয়েছি, আমি ইলেকশন কমিশনের গ্যাজেটে মনোনীত হয়েছি, তো আমার কি অসুবিধা? আমাকে দায়িত্ব আপনি বুঝিয়ে দিতে, ঠিক আছে, আপনি দায়িত্বটা বুঝিয়ে দিয়ে আপনি যদি কি বলে ওই লিগ্যাল নোটিশ, উকিল নোটিশ বলেন, যাই বলেন, সেগুলো তো তখনও আপনি নিষ্পত্তি করতে পারেন, আপনার যদি সদিচ্ছা থাকে। বা এই যে কয়েকদিন আন্দোলন হয়েছে, কেউ কি সরকারের পক্ষ থেকে কেউ কি ইশরাক হোসেনের সাথে বা তার দলের সাথে কেউ কি আলোচনা করেছে, কোনো আহ্বান জানিয়েছে? তারা তো নির্বিকার। কি কারণে নির্বিকার সেটাও তো একটা প্রশ্নের ব্যাপার। এই যে আপনি ভোগান্তির কথা বললেন, ফার্স্ট অফ অল ভোগান্তি হলে রাজনৈতিক দল হিসেবে আমার যেমন দায়িত্ব আছে, আপনি যদি সরকারে থাকেন, চেয়ারে থাকেন, আপনার দায়িত্ব তার 3 গুণ বেশি। উদ্যোগ বা আপনার কি বলে দায়িত্ব নেওয়া বা এই গ্রহণ করা, উদ্যোগ গ্রহণ করা আপনার দায়িত্ব বেশি। তা আপনি কি সেটা নিয়েছেন? বাবুল ভাই, আপনি যেহেতু ভোগান্তির বিষয়টি আনলেন, আমি একটু বলি। আপনি পলিটিশিয়ান, ছাত্র রাজনীতি করে আসা, জি, বর্তমান সময়ে এই যে গুলিস্তানের মতো জায়গা যখন ব্লকেট হয়, আপনি টোটাল উত্তরা পর্যন্ত গাড়িতে উঠে উঠে প্রত্যেক আপনার বিএনপির সাপোর্টারের বক্তব্য শুনবেন যে সে কি খুব ভালোভাবে
এটিকে বলছে কিনা, আপনার কি মনে হয়? আচ্ছা, আমি যদি মনে করি যে শোনেন, আমি যদি মনে করি আমার অধিকার বঞ্চিত হচ্ছি, মানে সেটি আমাকে কেন কষ্ট দিচ্ছেন? তার আগে শোনেন, আপনাকে কষ্ট দিচ্ছি না, আমি সরকার আপনাকে কষ্ট দিচ্ছে, আমি মনে করি আপনি দিচ্ছেন না। না, আপনি রাস্তায় আমাকে আটকেই আপনার দাবি করতে হবে। আমি একটা কথা বলি, প্রত্যেকটা কাজেরই একটা কার্যকারণ থাকে, যুক্তিবিদ্যা যেটা বলে, ফিলোসফি বলে, প্রত্যেকটা কাজেরই, আপনি যদি ওই জ্বর কেন হইলো আপনি যদি সেটা ডিটেক্ট না করে আপনি শুধু জ্বরের ওষুধই খান, আপনার জ্বর কোনোদিন ভালো হবে না, ওর পেছনে কি আছে সেটা আপনাকে খুঁজে দেখতে হবে। কোনো কিছু হইলে আপনি বিএনপির দোষ, বিএনপি এই প্রথম এই 9 মাসের মধ্যে, তার আগে যে আমি এখান থেকে ওই মিন্ট রোডে যাইতে আমি 3 ঘন্টা এই হাসনাত আব্দুল্লাহর আন্দোলনের জন্য হয়েছি, তখন আপনি বলেছেন কেন? নিশ্চয়ই নিশ্চয়ই আপনারা বলেন না তো এগুলা, আপনারা শুধু বিএনপির ছিদ্র খুঁজেন। ডে 1 থেকে 5 তারিখের পর থেকে এগুলো আপনারা শুরু করেছেন। বিএনপির কোথায় মাইনাস আছে, বিএনপির ধাক্কানো, বিএনপির গুতানো, কখনো জামাত এক হয়, এনসিপি এক হয়, কখনো সরকার তাদের মধ্যে তা দেয়, কখনো সাংবাদিকরা গণমাধ্যম তাদের মধ্যে তা দেয়। কেন রে ভাই, 9টা মাস হয়েছে একটা নির্বাচন আপনি দিতে পারেন নাই। যেই লোক নির্বাচিত হইতো সারা বাংলাদেশে সবাই দায়িত্ব পালন করছে, আমি ইলেকশন কমিশন গ্যাজেট নিয়ে এসেছি, আমি আদালতের রায় নিয়ে এসেছি, আপনি তো আদালত অবমাননা করছেন, আপনি যেটি দিচ্ছেন না, তো সেই পক্ষে আপনি কথা বলেন না। আর বিএনপি কেন এই দাবি করছে এর জন্য আপনি দাবির কথা বলিনি, সেটা কেন বলছেন? আমি ভাই দাবির কথা বলিনি, এগুলো তো ঠিক না। বিএনপি 9 মাসে দিস ইজ ফার্স্ট এই 3 দিনের আন্দোলন করছে, এতদিন যে ভোগান্তি হলো এগুলো বলেছেন? দাবি আদায়ের অবশ্যই গণমাধ্যম হিসেবে আমরা বলি, আমরা বলি আপনারা বিএনপির ছিদ্র খুঁজেন। বাকি যেগুলো যদি ভোগান্তি হয় এটিও নিশ্চয়ই ভোগান্তি, সেই এই ভোগান্তিটাকে আপনাদের আমরা দীর্ঘদিন ভোগ করে আসছি, সরকার নির্বিকার, একদিন না দিনের পর দিন এই টোটাল অঞ্চল ব্লকেড, দিনের পর দিন। হঠাৎ করে বিএনপি 2 দিন ধরে আন্দোলন শুরু করছে, আর আপনারা এটি নিয়ে আতঙ্কিত হয়ে গেলেন, আপনাদের গাত্রদাহ হয়ে গেল। কেন রে ভাই, আমার একটা যৌক্তিক আন্দোলন, আমি মেয়র হইতে পারি না, আমাকে বঞ্চিত করা হয়েছে। এর আগে আওয়ামী লীগ 4টে মেয়র নির্বাচিত হয়েছে মানুষের ভোটে, তাদেরকে বসতে দেয় নাই, একই তো করছে এরা। দেখেন আপনি, শোনেন, এই যে এই মেয়র প্রশাসক যাকে বানিয়েছে, ওনাকে আবার ওয়াসার এমডি বানিয়েছে একই ব্যক্তি, উনি আবার মন্ত্রণালয়ের এডিশনাল সেক্রেটারি। আর কি বাংলাদেশে কোনো মানুষ নেই? এত অনির্বাচিত দিকে কেন আপনার চোখ? আবার আরেকজনকে বানাইছে আরেক কর্পোরেশনে, তার অতীত ইতিহাস কি? হিজবুত তাহরি না বঙ্গবন্ধু না জাতির পিতা না হাই হোসেন আর কি বাংলাদেশে কোনো মানুষ নাই? এগুলো আপনারা চোখে দেখেন না? আলোচনায় ফিরবে, একটা বিরতিতে যেতে হচ্ছে। ইশরাক হোসেনের একটি কোট করি কথা, অন্তর্বর্তী সরকারের কতিপয় ব্যক্তি সর্বশক্তি দিয়ে বিএনপির মেয়র আটকানোর চেষ্টা করছে। কোন অবশ্যই করছে, যে প্রশ্নটি রেখেছিলাম আগে, ইশরাক হোসেনের একটি কোট করলাম, অন্তর্বর্তী সরকার কতিপয় ব্যক্তি সর্বশক্তি দিয়ে বিএনপির মেয়র আটকানোর চেষ্টা করছে। এটি তিনি বলেছেন, সরকারের একটি অংশের মধ্যে ক্ষমতার লোভ জন্মেছে। এটি বিএনপির অনেক শীর্ষ নেতাই বলেন, উনিও বললেন ফেসবুকে স্ট্যাটাসে। না দেখুন, উনি একদমই ওনার পার্সোনাল স্ট্যাটাস বা ওনার ব্যক্তিগত একেবারে অপিনিয়ন নিয়ে আমি শুধু আপনাকে এই বিষয়ে এতটুকু বলতে পারি যে এই বক্তব্যটা উনি আসলে ওনার পার্সোনাল ক্ষোভের জায়গা থেকে দিয়েছেন। কারণ যে ঘটনা ঘটছে, ধরুন যদি আমি এটাকে একটা ইস্যু হিসেবে দেখি, তাহলে তো উনি সেখানে প্রত্যক্ষভাবেই ওনার পথই রুদ্ধ হচ্ছে। তো সে বিবেচনায় উনি তার ব্যক্তিগত ক্ষোভের জায়গা থেকে দিতে পারেন, এইটাকে আমি এভাবেই দেখি। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন বাবুল ভাই বলছেন যে মানে যেহেতু রায় হয়েছে ওনার পক্ষে, যেহেতু গেজেট হয়েছে, এখন ওনাকে বসিয়ে দেখ, পরে আইনি সমস্যা সমাধান। এটা ঠিক কতটা আসলে মানে এখানে আমি খুব খারাপভাবে দেখি না। আসলে একজন মেয়র নির্বাচিত হয়েছেন, তার জনসমর্থন রয়েছে নিঃসন্দেহে, ওনারা ওনাদের মতো করে খুব দ্রুতই ওনাদের মেয়র চাচ্ছেন। আবার হয়তো সরকারের দিক থেকে চাচ্ছে যে হোক, অসুবিধা নেই, কিন্তু যেটুকু লিগ্যাল প্রসিডিওর বাকি আছে আমরা 2-1 দিন একটু সময় নিয়ে সেটা শেষ করি। এই জায়গাটাই একটা গ্যাপ মনে হয়। এই অবিশ্বাসের জায়গাটা তৈরি করতে সরকার দিচ্ছে কেন? সময় মতোই অ্যাড্রেস করতে কি পারছে না? দেখুন, এখানে সালাউদ্দিন আহমেদ সিলেটে বলেছেন যে এটি আরো বৃহৎভাবে আন্দোলনের দিকে ছড়িয়ে যেতে পারে, জনগণের মধ্যে ক্ষোভ তৈরি আরো বাড়তে পারে। জাতীয় নেতা তিনি কিন্তু এই বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। কয়দিন আপনারা সময় নিবে সরকারের পক্ষ থেকে? আসলে এই বিষয়ে পার্টিকুলারলি আমি আপনাকে কোনো উত্তর দিতে পারছি না যে আরো কয়দিন সময় নিবে বা এটা ঠিক কবে সলিউশন হবে, এটা আমি আপনাকে সুনির্দিষ্ট কোনো জবাব আমার কাছে নেই। আর এই বিষয়ে আরো বড় ইস্যু হতে পারে, আরো বড়, হ্যাঁ, আমরা তো এখানে অনেক ছোট ছোট বিষয় অনেক বড় হতে দেখেছি, আবার অনেক বড় বিষয়কে অনেক সহজ সমাধানের পথেও দেখেছি। সুতরাং এটা মানে বিএনপি খুবই দায়িত্বশীল পলিটিক্যাল পার্টি, ওনারা মানে দেশের ঠিক এই অবস্থায় কতটুকু কি করা যাবে কি করা যাবে না
ওনারা এই সরকারে যারা দায়িত্ব পালন করছে তাদের চেয়ে অনেক অনেক ক্ষেত্রে ভালো বোঝেন, কারণ সরকার চালানোর ক্ষেত্রে বিএনপির এমন অনেক নেতৃবৃন্দ রয়েছেন যাদের অভিজ্ঞতা এই সরকারের চেয়ে অনেক বেশি। জি, সুতরাং ওনারা কি করবেন না করবেন এটা তো সরকার ঠিক করে দিতে পারবে না। ওনাদের যদি মনে হয় আন্দোলন করা জরুরি, ওনাদের যদি মনে হয় বিশাল আকারে অনাস্থা প্রদর্শন জরুরি, সেটা নিশ্চয়ই ওনারা ওনাদের মতো করে করবেন। সরকার চেষ্টা করবে তার জায়গা থেকে যতটুকু দায়িত্বশীল আচরণ করা যায়, সরকার চেষ্টা করবে তার যে সমস্ত কমিটমেন্টের জায়গা আছে, তার যে সমস্ত বিষয়গুলি আছে সেগুলিকে অ্যাড্রেস করা যায়। এখন আপনি অবিশ্বাসের কথা যেটা বলছেন, সেখানে একটা বিষয় বলে রাখা খুব জরুরি, সেটা হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে এবং গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া এই সমস্ত রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই গ্রুপগুলির মধ্যে এক ধরনের অনাস্থা অবিশ্বাস তৈরির একটা প্রকল্প তো সেই 5 আগস্টের পর থেকে শুরু হয়েছে, তাই না? তো সেই প্রকল্প কিন্তু একদিনের জন্য থেমে যায়নি। আমাদের অনেকে হয়তো আমরা কখনো রিল্যাক্স মনে করেছি, আমরা কখনো হয়তো একটু নির্বিঘ্নে স্বাভাবিক মনে করেছি, কিন্তু যারা ষড়যন্ত্রকারী তারা কখনো থামেনি। সুতরাং আমরা সাম্প্রতিক সময়ে এমন অনেক আলাপ আলোচনা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের মুখেও শুনেছি, যে আলোচনাটার একদমই সূত্রপাত ঘটিয়েছে আওয়ামী লীগের যে প্রোপাগান্ডা টিম, এই টিম বলে একটা পরিচিত, আপনি জানেন, এই টিমের তৈরি করা ভিডিও, এই টিমের তৈরি করা টেক্সট, সেটার আলোকে শুধু বিএনপিকে বলবো না, বিএনপি, অন্যান্য পলিটিক্যাল নেতা এবং আমি সাংবাদিকদেরকেও এটা নিয়ে কথা বলতে দেখেছি। ওইটাতে হয়েছে কি, ওই জিনিসটা আলোচনা হতে হতে 1 হাত থেকে 2 হাত, মানে এক পর্যায়ে মানুষের কাছে বিশ্বাসযোগ্য মনে হয়েছে, হয়তো এটাই মনে হয় ঘটনা, তার আলোকে কথা বলেছে। সুতরাং আমরা তো এই লড়াইটা, এই সংগ্রামটা আমাদেরকে ডে 1 থেকেই এই সরকারকে করতে হচ্ছে, যে আমাদের বিরুদ্ধে প্রচুর প্রোপাগান্ডা, মিথ্যাচার দেশ থেকে বিদেশ থেকে নানান প্রক্রিয়ায় হচ্ছে। কিন্তু আহমেদ ফয়েজ, সেই জায়গায় সেখানটায় কি এটি বললেন যে হ্যাঁ, এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তিকে বিভক্ত রাখার জন্য কাজ হচ্ছে, সেখানটায় কি সরকারের মধ্যে উপদেষ্টা যারা আছেন তাদের মধ্যেও বিভক্ত করার জন্য সেই গোষ্ঠীটা কি কাজ করছে? না হলে এই যে নুসরাত ফারিয়া গ্রেফতার হলো, সেখানে এক উপদেষ্টা, 2 উপদেষ্টা 2 রকম বললেন। দায়িত্বশীল এক উপদেষ্টা বললেন যে এটি দুঃখজনক, বিব্রতকর, এবং তিনি সরকারের সিদ্ধান্তটাকেও জানিয়ে দিলেন, তাও স্ট্যাটাসে, যে মামলা মানেই গ্রেফতার নয়। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন এটি তার ব্যক্তিগত কমেন্ট। আমি আপনাকে বলি, জি, আপনি মানে ফরচুনেটলি আপনি যে বিষয়টা অ্যাড্রেস করেছেন সেই বিষয়ে আমি অবগত। জি, আপনি একজন উপদেষ্টার কথা বলছেন যে এটা দুঃখজনক, মানে আপনি কি খেয়াল করেছেন সেই উপদেষ্টা তার বক্তব্যের শুরুতে বলেছে যে এটা আমার মন্ত্রণালয় নয়, এটার বিশেষ অন্য মন্ত্রণালয়ের বিষয়ে আমি কথা বলি না, এটা আমি যেহেতু এই অঙ্গনের মানুষ সেই জন্য আমি আমার ব্যক্তিগত অপিনিয়ন বলছি। এই সুযোগ কি আছে? রাগ, ক্ষোভ, দুঃখ সবকিছুর ঊর্ধ্বে থেকে তো না, এটা এত জেনারেলাইজ করার সুযোগ নেই। এটা রাগ ক্ষোভ অভিমান, বাবুল ভাই, এত জেনারেলাইজ করার সুযোগ নেই, এটি বলছেন ফয়েজ আহমেদ। সুতরাং ফয়েজ ভাই যেটা বলেছেন, জি, হয়তো উনি ওনার সরল দৃষ্টিভঙ্গি থেকেই বলেছেন, কিন্তু রাজনীতিতে তো আসলে সরল না। এর পেছনে এই যে ইশরাক হোসেনকে যে দায়িত্ব দেওয়া হবে না, এটা কিন্তু অনেক আগে থেকে আমরা শুনে আসছি যে ইশরাক হোসেনকে এখানে বসতে দেওয়া হবে না। এখন এই যে বসতে দেওয়া হবে না, এতদিন পর রায় হলো, ফয়েজ ভাই যেটা বললেন, আমি আইনি প্রক্রিয়ার কি বাকি আছে আমি জানি না। একজনের একটা উকিল নোটিশ কি আইনি কোনো প্রক্রিয়া হতে পারে? উকিল নোটিশ আদালতের কি অংশ, রায়ের কোনো অংশ? এটা আদালতের অবজারভেশন বা রায়, এটার পরে কি উকিল? আমি যদি উকিল নোটিশ পাঠাই সরকার প্রধান, যে এই সরকার লিগেল কি লিগেল না অবৈধ, হ্যাঁ, কারণ দর্শাইতে হবে, তো এইটা আমলে নিয়ে সরকার তার কাজ বসায় রাখবে? আমি জানি না। এটা ইশরাক হোসেনের মতো একজন মানুষ, মেয়র, দীর্ঘদিন এই যে কয়েকদিন এখানে আন্দোলন হচ্ছে, এই কয়েকদিনতে জিনিসটা সলভ করা যেত, আলোচনা করা যেত। এখানে আমরা করেছি, এই ইশরাক হোসেন নিজে বলেছেন যে মেয়রটির কোনো বিষয় না, ক্ষমতা প্রলম্বিত। আমি যে বিষয়গুলো বললাম, এলজিআরডি উপদেষ্টা যিনি, সব উপদেষ্টা না, সব টোটাল সরকার না, ব্যত্যয় তো আমরা দেখছি। হ্যাঁ, কি কারণে তার যে মোয়াজ্জেম নামে যে ব্যক্তি, তার মন্ত্রণালয়, তার বিরুদ্ধে কি কারণে অভিযোগ উঠলো? হ্যাঁ, সেটা কি কেউ তদন্ত করে দেখছে? প্রশ্ন আসছে, কেন আসছে? কি কারণে মন্ত্রণালয়ে রেখে দিনের পর দিন তার মেয়র ভবনে কেন বসতে হবে? হ্যাঁ, তার মিনিস্ট্রিতে তার অফিস নেই, কেন তার বসতে হবে? এখানে কি মধু আছে? এই প্রশ্নগুলো তো মানুষ করতে পারে। সেই জন্য আমি হয়তো একটু রাগ করে বললাম যে আপনি বিএনপির এই 3 দিনের আন্দোলনে অস্থির হয়ে গেলেন, আর এই 9 মাস ধরে যে আমরা আন্দোলনের ভোগান্তির ঠেলায় রাস্তায় বের হইতে পারি না,
সেই জন্য আমি যে জিনিসটা বলেছি, এটা বেইনসাফি হচ্ছে ইশরাকের সাথে, এটা অন্যায্যতা হচ্ছে। আপনি সেখানেই আহমেদ ফয়েজের প্রশ্নটা ছিল যে এই বিষয়গুলো অ্যাড্রেস করতে সরকার পারছে না কেন। যেমন নুসরাত ফারিয়ার যে বিষয়টি, সেখানে সংস্কৃতি উপদেষ্টা তিনি বলেছেন এটি দুঃখজনক, যদিও বলেছেন আমি ওই অঙ্গনের মানুষ সেই হিসাবে। অনেক মামলা হয়েছে, মামলা মানেই গ্রেফতার নয় এটি সরকার বলেছেন, তারপরও তাকে গ্রেফতার করা হয়েছে, তিনি একটি অপিনিয়ন দিয়েছেন। আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এটি তার ব্যক্তিগত ব্যাপার, সুনির্দিষ্ট মামলা আছে। তো এই যে সে বলেছেন যে এটি সরলীকরণের কোনো প্রয়োজন নেই, এটি তার ব্যক্তিগত। এখন একজন উপদেষ্টা তার ব্যক্তিগত মতামত দিতে পারেন কিনা, রাগ ক্ষোভ অভিমানের ঊর্ধ্বে তার থাকার কথা। সরকারের এক একজন উপদেষ্টা চেয়ারে বসে একটা বলবেন, তার ব্যক্তিগত ওপিনিয়ন একটা। একদম আপনি যেটা বলছিলেন, আজকাল রাজনীতি তো ওই যে ফেসবুকে চলে গেছে, দেখেন না, সরকারের মন্ত্রীরা, উপদেষ্টা মানে মন্ত্রী, ওরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কথা বলতেছে। না, আমি এখন পর্যন্ত যতগুলো কোট করলাম বিএনপির সিনিয়র নেতাদের ছাড়া বাকি সবাই ফেসবুকে স্ট্যাটাসের কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন রাজনীতিটা হয়ে গেছে ফেসবুক আর ওই রাজনীতি আসো শাহবাগে, আর তো কোনো রাজনীতি আছে আমি মনে করি না। এইটা তো একটা শিশু সুলভ আচরণ, রাজনীতি ওইটা না তো। রাজনীতিকে আপনি রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। হ্যাঁ, ওই নুসরাত ফারিয়ার ব্যাপার যেটা বললেন, আমি ওই তথ্য উপদেষ্টার কথাও শুনলাম। হয়েছে কি, যেই মামলাগুলো হয়েছে এটা পুলিশের ম্যানেজমেন্টের দুর্বলতা বা একটা বিধ্বস্ত বাস্তবতার পরে অনেক মামলা অনেক জায়গায় হয়েছে। এখন আইন উপদেষ্টা যেটা বলেছেন যে মামলা তো যে কেউ করতে পারে, এই কথাও কিন্তু ঠিক না। সবাই কি থানায় মামলা করতে পারে? আপনি বলেন, আমি কি আপনার বিরুদ্ধে যাই এখন থানায় একটা খুনের মামলা দিয়ে দিতে পারবো? ইজ ইট পসিবল? এই মিসম্যানেজমেন্ট হয়েছে, হ্যাঁ, মামলা যার তার নামে হয়েছে। এখন নুসরাত ফারিয়াকে অ্যারেস্ট করবার পরে ওই যে হয় না, আমাদের গ্রামে একটা কথা আছে যে চুন খায়ে মুখ পুড়লে দই দেখে, অথবা ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। তা আব্দুল হামিদ যাবার পরে কেউ কিন্তু এই প্রশ্ন করে নাই আব্দুল হামিদ যে 9 মাস দেশের মধ্যে ছিল কিভাবে ছিল। আমাদের নেচারই এরকম, উনি যাবার পরে হই হই রই রই আব্দুল হামিদ কিভাবে গেল। এখন আব্দুল হামিদের মতো একজন ভিভিআইপি চলে যাওয়ার পরে উনি বলেছেন যে অতি মানে তথ্য উপদেষ্টা বলেছে অতি সতর্কতার কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এখন ওই যে তাদের মধ্যে কেউ দায়িত্ব নিতে চায় নাই, তাকে গ্রেপ্তার করা হবে কি হবে না, যারা ওখানে দায়িত্বে আছেন তারা মনে করছেন এই অ্যারেস্ট না করলে যদি চাকরি চলে যায়। এইরকম মিসম্যানেজমেন্ট হচ্ছে অনেক বিষয়। স্বরাষ্ট্র উপদেষ্টাও বলেছে যে না ধরলেও তো আপনারা বলতেন যে ধরে নাই। এই দেখেন, এই যে শোনেন, সরকার বা আইন যদি মানুষ কি বললো তার উপরে চলে, সেটা কিন্তু বিপজ্জনক। সেই জন্য এক সময়ে বিচারকদের পত্রিকা পড়াও নিষিদ্ধ ছিল। মানুষ কি বলবে তার উপরে যদি আপনি ডিসিশন নেন, আপনি যদি সরকার হন, এইটা তো আপনার শপথ ভঙ্গ। বা তার উপরে যদি আপনি জাজমেন্ট দেন, আন্দোলন হবে না, মানুষ কি বলবে, লোকে কি বললো, সেটার উপরে কি সরকার চলতে পারে? সেটার উপরে কোনো জাজমেন্ট হতে পারে? সেটার উপরে কোনো বিচার হতে পারে? এটা তো অপরিপক্ক কথাবার্তা এবং চাইল্ডিশ আচরণ। জি, আহমেদ ফয়েজ ঠিক এই যে অনেকগুলো প্রশ্ন তুললেন সাবেক রাষ্ট্রপতি চলে যাওয়ার, আমি একটু কোট করি। এই আন্দোলনের অন্যতম সিপাহ সালারের দায়িত্বেই ছিলেন হাসনাত আব্দুল্লাহ, এটি এখন পর্যন্ত সবাই মনে করেন, মানে উনি সামনে ছিলেন। এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভার্সন, মনোযোগ সরানো হচ্ছে। সরাসরি হত্যাকাণ্ডে জড়িতদের নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া ব্যাপারে উনি অভিযোগ করেছেন। দ্বিতীয় ট্রাইব্যুনাল এখনো শুরু হয়নি, জানুয়ারিতে হওয়ার কথা ছিল। শিরিন শারমিনের বাসায় গিয়েও পাসপোর্ট বানানো হয়। এই প্রসঙ্গেই কথা বলেছেন নুসরাত ফারিয়ার গ্রেপ্তার প্রসঙ্গে, যেটি একটু মিলে যায় বাবুল ভাইয়ের কথার সাথে, যে ডাইভার্সন, এটি কি মানে এই প্রশ্নগুলো কিন্তু তুলেছেন। হ্যাঁ, তো এই সন্দেহ মানুষের মধ্যে থাকা কিন্তু অমূলক নয়। এই কারণ আমরা এই ইস্যু ডাইভার্টের রাজনীতি থেকে আমরা যে বেরিয়ে এসেছি তা বেশি দিন আগে নয়, অল্প কয়েকদিন আগে। মানে আমরা বেরিয়ে এসেছি, এটি আমরা বলতে পারি ডেফিনেটলি। মানে এই বাবুল ভাই বেরিয়ে, আপনার মনে হয় যে বেরিয়ে এসেছি? না, হ্যাঁ, এটা তো সত্য যে আমরা আগের বাস্তবতা আর এই বাস্তবতা এক না। আচ্ছা, এটা তো সত্য, এটা তো অস্বীকার করবার কোনো উপায় নেই। জি, আহমেদ ফয়েজ বলেন। দেখুন, আপনি বলার জন্য অনেক কিছু বলা, বা আপনার যদি আলোচনার ঢং থেকে আমি বলি যে মানে একটুখানি হলেও আপনি পলিটিশিয়ানরা, উপদেষ্টারা কেন ফেসবুকে এত কথা বলছে সেটা নিয়ে একটু বিরক্ত প্রকাশ হচ্ছে, আপনার একটা ভিউ থাকতে পারে, অসুবিধা নেই। আবার আপনি আপনার শোতে আজকে এখন পর্যন্ত যতগুলি বিষয় আলোচনা করেছেন শুধু ফেসবুকের উপরেও, আপনি এনকারেজ করেন না, আপনি অ্যাভয়েড করেন। আপনি যদি মনে করেন ফেসবুকের আলোচনাটা মেইন স্ট্রিমের আলোচনা হতে পারে না,
দেন ইউ শুড অ্যাভয়েড। এটি প্রযুক্তির একটি জায়গা, সেই প্রযুক্তির বিষয়টি সেটি আমরা এড়িয়ে কিভাবে যাব আহমেদ ফয়েজ? এটা আপনার প্রশ্ন যখন আসছে আপনি এড়িয়ে কিভাবে যাবেন বলছেন, আবার অন্যরা ফেসবুকে স্ট্যাটাস দিলে সেটাতে মুশকিল খুঁজছেন। আমি আপনার কোনো বিষয়ে আমার কোনো মত এবং দ্বিমত নাই। সরাসরি যোগাযোগ না করে আমি বলছি এই যে ভার্চুয়াল সমাধান করতে যাচ্ছে, আমি বলছি আপনার কোনো কিছুতে আমার মত এবং দ্বিমত নাই, আমি একটা অবস্থাকে জাস্ট তুলে ধরলাম। তো এখন বিষয় হচ্ছে ধরুন আপনি এটা দিয়ে ইস্যু ডাইভার্ট, ওটা দিয়ে এই ডাইভার্ট, এটা এই নয় ওই কারণে, এগুলি কোনো যৌক্তিকালাপ নয়। এটা আমি কিন্তু বলিনি, আমি আপনার কথা বলছি না, যাদের কথা বলছেন তাদের বিষয়ে বলছি। আপনি হাসনাত আব্দুল্লাহর ফেসবুক স্ট্যাটাস নিয়ে বলেছেন। হাসনাত আব্দুল্লাহরা জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় যে ভূমিকা পালন করেছে, তারা তো সেই আচরণ দেখেছে যে কিভাবে অতীতের সরকার এই কাজগুলি করে। সুতরাং এই সরকারের কোনো কর্মকাণ্ডে যদি তাদের ওই ধরনের মনে সন্দেহ পোষণ হয়, সে জায়গাতে তারা প্রশ্ন করতেই পারে। এখানে গভর্নমেন্টের পজিশনের জায়গা হচ্ছে যে গভর্নমেন্ট সেটা করছে কি করছে না। এখন ধরুন আমি আপনাকে বললাম গভর্নমেন্ট কোনো ধরনের ইস্যু ডাইভার্ট করার কোনো ইস্যুই এখানে নেই, ডাইভার্ট করার ইস্যুই আমার সামনে নেই, সেজন্য এই ডাইভার্টের ব্যাপারটা আসছে না। ধরেন আমি এটা বলার পরে এখন আপনার আরেকটা ট্রেডিশনাল এবং যৌক্তিক মনে প্রশ্ন জাগতে পারে বা অবস্থান তৈরি হতে পারে। সেটা হতে পারে যেহেতু আমি সরকারকে প্রতিনিধিত্ব করি আমি মিথ্যা বলছি। এর কারণ হচ্ছে আমরা এভাবেই অভ্যস্ত ছিলাম যে অতীতে গত 15 বছরের সরকার বা সরকারের লোকেরা যা বলবে সেটা মিথ্যাই বলবে। আমরা অন্তত এভাবে অভ্যস্ত ছিলাম, আমরা তাই দেখেছি। সুতরাং এখনো সরকারের সকল বয়ান বিবৃতিকে আপনি একেবারেই সত্য এই যে ধরে নেওয়ার একটা মানসিক অবস্থা তৈরি হওয়া, ধরে নেওয়ার একটা পরিবেশ তৈরি হওয়া, নিজেদের মধ্যে সেটা আত্মস্থ করতে পারা, এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আমার কথা হচ্ছে সেই জায়গায় আপনি কিভাবে বিবেচনা করবেন কি করবেন না এটা আমার ইস্যু নয়। আমার ইস্যু হচ্ছে আমি যখন বলছি আমি সত্য বলছি কিনা, আমি যখন কাজ করছি আমি ট্রান্সপারেন্ট থাকছি কিনা, আমি যখন আপনার সামনে আসছি আপনার সকল প্রশ্ন করার স্বাধীনতাকে আমি নিশ্চিত করছি কিনা, এটা হচ্ছে আমার ইস্যু। আমার জায়গা থেকে আমি নিশ্চয়ই সেই আস্থা অনাস্থার যে জায়গা কিংবা ডাইভার্ট করার যে বিষয়টি, সেখানে কিন্তু বিএনপির সিনিয়র নেতারা অনেক প্রশ্ন করে থাকেন। আজকেও ঠিক বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এই যে করিডোর দেয়া, চট্টগ্রাম বন্দরকে বিদেশি কর্তৃপক্ষের হাতে দেয়া, এগুলো নিয়ে কথা বলেছে। সেটি হচ্ছে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি কথা কোট করছি, অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক প্রক্রিয়া উত্তরণের জন্য প্রয়োজনীয় সবকিছু উপেক্ষা করছে, দেশ অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। দেখুন খসরু ভাইয়ের বক্তব্য আপনি বলেছেন, আপনি আজকে আমাকে যেটা বিপদে ফেলছেন আসলে সেটা হচ্ছে সব কোট করছেন। হ্যাঁ, কোট না করে আমরা জেনারেলি আওয়াজ করতে পারি, আলোচনাটা করতে পারি। সেটা হচ্ছে যে দেশ আসলে অনিশ্চয়তার মধ্যে দিকে যাচ্ছে কি যাচ্ছে না, এইটা আমার কাছে একটা পলিটিক্যাল স্টেটমেন্ট মনে হয় কমপ্লিটলি। হ্যাঁ, সো আমরা তো দেশ একটি গন্তব্যহীন দেশ ছিল বাংলাদেশ। বাংলাদেশটি নামে মাত্র বাংলাদেশ ছিল, এই দেশের কোনো কিছু নিয়ন্ত্রণই এই দেশের হাতে ছিল না। সেখান থেকে আমরা বেরিয়ে একটা পর্যায়ে যাচ্ছি, আমরা গণতন্ত্রের দিকে উত্তরণের পথে হাঁটছি। এবং আমি আপনাকে যদি বলি যে মানে পরিস্থিতির একটা ইমিডিয়েট প্রেশার থাকে যে কোনো পরিস্থিতির। আমরা ধরেন যে আমরা এখন বসে আছি এটা একটা এসি রুম, এখান থেকে বের হয়ে যখন আমরা একটু গরমের মধ্যে যাব ইমিডিয়েট একটা গায়ে ধাক্কা লাগে, এটা হচ্ছে পরিবেশগত বাস্তবতা। সো আমরা গত 17 বছরে যে পরিস্থিতির মধ্যে দিয়ে ছিলাম সেখান থেকে আমরা আসলে একটা ভয়াবহ গরমের মধ্যে থেকে অনেক বেশি ঠান্ডার মধ্যে এসে পড়েছি। হ্যাঁ, আমি যদি এভাবে বলি, বা আপনি যদি বলেন একটা এসি রুম থেকে আমি অনেক গরমে এসে পড়েছি, এভাবে আপনি বিবেচনা করতে পারেন। সুতরাং আমাদের পলিটিশিয়ানরা, বিশেষ করে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এবং বিএনপির একদম রেসপন্সিবল লিডাররা যে বিষয়গুলিতে নানান ধরনের উদ্বেগ দেখাচ্ছেন, আমি এই উদ্বেগের পিছনে কোনো ধরনের অন্যায় দেখি না, আমি এটাকে নেতিবাচকভাবে দেখি না। বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা নিয়ে, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে যদি বিএনপির মধ্যে প্রতিনিয়ত উদ্বেগ, উৎকণ্ঠা, সন্দেহ, সংশয় এবং সতর্কতা না থাকে, এটা বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হবে। সুতরাং এটা ইতিবাচক। হয়তো সরকারের দিকে সন্দেহের অনেকগুলি ব্যাপার থাকতে পারে, সরকার সন্দেহ পরিষ্কারের প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সরকার এমন কোনো কাজ করছে না, এমন কোনো ফাঁদে পা দিচ্ছে না, এমন কোনো ষড়যন্ত্রের সঙ্গে জড়িত হচ্ছে না যেটা বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে, বাংলাদেশের সার্বভৌমত্ব। অনেক ধন্যবাদ বাবুল ভাই। ঠিকই বলেছেন সাহেব, যেটা বললেন এটা ভুল বলেননি। আপনি ধরেন এই যে আমরা দুদক কেন রাখি, আমরা সরকারি কর্মকর্তা এত পরীক্ষা নিয়ে, এত মেধার মধ্য দিয়ে, এতবার যাচাই বাছাই ফিল্টারিং করে সরকারি কর্মকর্তা নিয়োগ করি, তারপরও তাদের পিছনে আমি দুদক রাখি, কেন রাখি?
আপনার বাচ্চা মেয়ে যখন স্কুলে যায়, বয়স হয়, বড় হয়, আপনি তাকে ইথিক্যাল এডুকেশন ফ্যামিলি থেকে দেন, হ্যাঁ, নৈতিক দেন, তারপরে যখন সে স্কুলে যায় পথে সে কি করে এটাও তো আপনি খেয়াল রাখেন না? এখন একটা গভর্নমেন্টের আমরা আসছি, আপনি এটা যে একেবারে কারণ নাই বিএনপি অস্থির হয়ে গেছে, প্রথম বলা হয়েছে নির্বাচনের কথা বললেই এক ধরনের বয়ান যে বিএনপি কি কারণে অস্থির হয়ে গেছে, আবার এইভাবে বলা হয়েছে যে এক গ্রুপ গেছে খাইয়ে আর এক গ্রুপ খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, আবার এটাও বলা হয়েছে নৌকা ধানের শীষ এক সাপের দুই বিষ, আবার বলা হয়েছে যে এই সরকারকে আমরা আজীবন চাই, আবার কেউ কেউ অতি উৎসাহের বসে এরকমও কথা বলেছে দায়িত্বশীল জায়গা থেকে যে মানুষ তো আমাদেরকে চাচ্ছে। হ্যাঁ, এই যে নানান ধরনের ন্যারেটিভ বয়ান, এবং আপনি এর পাশাপাশি আপনি গ্রামে যান, আমি প্রত্যেক সপ্তাহে কমপক্ষে 3 দিন, আপনিও জানেন 2 দিন 3 দিন 4 দিন গ্রামে থাকি, এলাকায় থাকি, মফস্বলে থাকি, যেখানেই আপনি যান মানে 10 জন লোকের মধ্যে একজন লোক হইলে আপনার কমপক্ষে জিজ্ঞেস করে ভাই ইলেকশন হবে, আপনারা যেরকম দাম গোড়াগড়ি করতেছেন আদৌ কি ইলেকশন হবে? এই অনিশ্চয়তাটা তো আছে। ইভেন আমি বিশ্বাস করি আপনিও 100% মানে কনভিন্স না যে ইলেকশন শিডিউল টাইমে বা ডিসেম্বরের মধ্যে বা জানুয়ারির মধ্যে বা ফেব্রুয়ারির মধ্যে হবে। হ্যাঁ, আপনিও কনভিন্স না। তো এই যে একটা অনিশ্চয়তা আছে, অ্যাজ এ পলিটিক্যাল পার্টি আমি সেই জায়গাটা অ্যাড্রেস করব না, সেই কথাটা আমি বলবো না, এটা তো আমার বলার রাইট এবং এটা আমার অধিকার। সেই অধিকারের জন্য আমি লড়ছি এবং আমি এখন পর্যন্ত কনভিন্স হতে পারিনি যে সত্যিকার অর্থে কবে বাংলাদেশের নির্বাচন হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া বা এই রূপান্তরটা আমরা পাবো। আমরা শুরুতে যে কয়েকটি বিষয় বলেছিলাম এটিও খুশিভেরি লাইন, এই মুহূর্তে আমরা কোথায় যাচ্ছি, আগামী দিনের বাংলাদেশ কোথায় যাবে কি মনে হয়? অনিশ্চয়তা তো আছে, নিশ্চয়ই অনিশ্চয়তা আছে। এটা হলো ফার্স্ট অফ অল, একটা হলো আওয়ামী লীগকে আপনি কেমনে হ্যান্ডেল করবেন, ডিল করবেন, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু আগামী বাংলাদেশে। বিষয়টা একেবারে মানে সহজ কোনো সমীকরণ না। বাংলাদেশে যত আওয়ামী লীগ আছে সব আপনি বঙ্গোপসাগরে ফেলে দিতে পারবেন না, আবার এদেরকে হ্যান্ডেলও আপনার করতে হবে। এটা একটা জটিল, এই হ্যান্ডেল করতে গিয়ে পাশাপাশি আপনার এখানে একটা পরাশক্তির মতো অক্ষশক্তি আমার পাশে সারাক্ষণ আপনাকে ওয়াচ করছে, আপনাকে ট্রাবল করছে, আপনাকে ক্ষতিগ্রস্ত করছে, আপনাকে বাধাগ্রস্ত করছে, পারলে আপনাকে ডিস্ট্রয় করে দিবে। এই বাস্তবতার মধ্যে আপনি এই ঘরের মধ্যে আবার আপনারা ভাই ভাই দ্বন্দ্ব, সংঘাত, সহিংসতা, অবিশ্বাস, বিদ্বেষ এগুলো তৈরি করছেন প্রথম থেকেই। এটা তো একটা অনিশ্চিত বাস্তবতা বটেই। এই অনিশ্চিত বাস্তবতার মধ্যে যদি একটা স্টেবল গভর্নমেন্ট না হয়, হ্যাঁ, এই সঙ্গত কারণেই তো এই ধরনের গভর্নমেন্ট একটা দুর্বল গভর্নমেন্ট হয়। এটা কোনো প্রফেসর ইউনূস সাহেব বা তার সরকারের দোষ এটা না, এটা বাস্তবিক কারণেই হয়ে থাকে। হ্যাঁ, তারপর একটা নতুন পরিবেশ এই বাস্তবতায় যতটা একটা ইলেক্টেড গভর্নমেন্ট যে পরিমাণ শক্তিশালী, যেই পরিমাণ শেকড় থাকে, এই অনির্বাচিত সরকারের সেটা থেকে থাকে না। তারপর আরো সামাজিক পার্সপেক্টিভ, রাজনৈতিক পার্সপেক্টিভ তো আরো আছে। একটা রাজনৈতিক দলের যে ভিত্তি থাকে গ্রাম পর্যন্ত, হ্যাঁ, রাজনৈতিক শক্তি, একটা অন্তর্বর্তী সরকার তাকে তো শুধু পুলিশের উপর, আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভর করতে হয়। সেই বাস্তবতায় আমরা মনে করি যে নির্বাচন দেরি হওয়াতে আমাদের সংকট ঘনীভূত হচ্ছে। বলবে আপনি বলেছেন যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব অনেক সময় হয়, তো সেই অন্তর্দ্বন্দ্ব একদিক থেকে আপনারা দেখেছি যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিলেন বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটে, এর মধ্যে কিন্তু যাদেরকে ফ্যাসিবাদ আমরা বলছি সেই আওয়ামী লীগের যারা আমরা সদ্যই দেখলাম যে বিএনপি নেতারা গোপালগঞ্জে আহত হয়েছে, এর আগেও সম্ভবত স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে আহত করা হয়েছিল, হামলা করে নিহত করা হয়েছে। ঢাকাতে প্রকাশ্যে তারা মিছিল মিটিংও করতেছে, তার স্ত্রী আমি দেখেছি। আপনাদের এই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে তারা উঠে আসছে কিনা? আওয়ামী লীগ উঠে আসতে পারবে না, এটা কোনোভাবেই সম্ভব না। আওয়ামী লীগ আপনাকে আহত করতে পারবে, আওয়ামী লীগ আপনাকে আঘাত করতে পারবে, আওয়ামী লীগ আপনাকে চোরাগুপ্তা হামলা করতে পারবে। উপরে বসে বসে কয়দিন পর দেখবেন বাংলাদেশে আওয়ামী লীগ হবে না। হইতে পারে বীরভূম শাখা আওয়ামী লীগ, হইতে পারে দক্ষিণ কলকাতা আওয়ামী লীগ, হইতে পারে কুচবিহার আওয়ামী লীগ, হইতে পারে মণিপুর শাখা আওয়ামী লীগ। বাংলাদেশে আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াবার শক্তি সাহস পাবে না। ওদের নেত্রী কয়দিন পর পর ওখান থেকে ফুটন দেয় আর এখানে আবার মানে একটা অস্থিরতা তৈরির চেষ্টা করে। এই আওয়ামী লীগের লোকরা কোনো লোক, সব লোক নাই, এখনো বিশ্বাস করে তাদের আপা আবার দেশে আসবে। মানে অদ্ভুত ব্যাপার, মানে কি বলবো, এদের জন্য করোনাও হয়। হ্যাঁ, ছোট দেশ, আপনি পরিচিত লোক আছে আওয়ামী লীগে। আমি বললাম না সব আওয়ামী লীগের কি আপনি বঙ্গোপসাগরে ভাষায় দিতে পারবেন তো না। তো এদেরকে নিয়েই তো আপনাকে ডিল করতে হবে। কিন্তু এদেরকে এই বিশ্বাসটা কোনো আওয়ামী লীগের মধ্যে যে তাদের আবার আসবে, আবার রাষ্ট্র ক্ষমতায় মনে বসে যাবে এবং আবার তাদের ওই সুখের দিন চলে আসবে, আবার তাদের এটা তো মানে কি বলবো, একান্তই মানে ওই ফানুষে গল্প ছাড়া আর কোনো কিছু নাই। আগামী 10 বছরের মধ্যে আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। তবে আওয়ামী লীগ আপনাকে আহত করতে পারবে,
ডিল, সেই ডিলটা আপনি কিভাবে করবেন সেটা 10 বছর পরে আসবে এটি আপনি না না আসবে কিনা আমি বলছি, আপাতত আমি দেখি না সেটা 10-15 বছরের মধ্যে আওয়ামী লীগ, আর আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি, লিডারশিপটা কি আপনি বলেন। আওয়ামী লীগের লিডারশিপটা কি? এই যে জয় সাহেব, তার মানে ও বুঝে শুনেই তো ওখানকার নাগরিকত্ব নিছে না কি করছে? তার মানে আওয়ামী লীগের আর ভবিষ্যৎ নাই, ওর আর বাংলাদেশের রাজনীতির কোনো ভবিষ্যৎ নাই। কার আছে? কার ভবিষ্যৎ আছে? হইতে পারে 10 বছর পরে ওই আওয়ামী লীগ আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগ ওই আমির হোসেন আমু যদি বাইসে টাইসে থাকে, তারপরে আওয়ামী লীগ তাপস, আওয়ামী লীগ তাপস আর হবে না, তাপস টাপস দেশে আসতে পারে না, সাবের হোসেন চৌধুরীর আওয়ামী লীগ হইতে পারে একটা, তারপরে সেলিনে হায়াত আওয়ামী লীগের আইবির একটা আওয়ামী লীগ হইতে পারে, এরকম হইতে পারে, কিন্তু আওয়ামী লীগের তো নেতৃত্ব নাই। আহমেদ ফয়েজ, আমরা বিরতির আগে একটা বিষয় একটু ছোট্ট করে যদি ক্লিয়ার করতেন, এই যে বন্দর নিয়ে আলোচনা আসছে একটু ক্লিয়ার করবেন। একই সাথে এই যে স্থলপথে বাংলাদেশের পণ্যের উপর বিধিনিষেধ ভারতের, এটি কি কোনো প্রভাব পড়বে কিনা? মোটামুটি আপনি বিরতির আগে থেকে যদি এখন পর্যন্ত আসি, মোটামুটি 3টা ইস্যুকে আপনি টাচ করার চেষ্টা করেছেন, কিন্তু আমার মনে হয় তত সময় আমার হাতে নেই। তারপর আমি একদম সংক্ষেপে বলার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে স্থলবন্দর নিয়ে যেই ইন্ডিয়া বাংলাদেশের আমদানি, বেশ কিছু পণ্যে আমদানি নিষিদ্ধ করেছে, এটা তাদের বিজনেস স্ট্র্যাটেজি হতে পারে। এটা নিয়ে কি হবে না হবে এটা আমাদেরকে আনুষ্ঠানিক পত্র পাওয়ার পরে বা এই সমস্ত বিষয় দেখা যাবে। তবে একটা বিষয় আপনাকে বলি, সেটা হচ্ছে হ্যাঁ, এটা আমাদের ব্যবসা, যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য কিছুটা তো বার্ডেন তৈরি করবেই। হয়তো আগে যেখানে 3 দিন লাগতো সেখানে 7 দিন লাগতে পারে, এটা একটা বিষয় যেমন আছে। আরেকটা হচ্ছে আপনি যদি খেয়াল করেন যে আপনি যাকে দৌড়াবেন সে তার যতটুকু পরিশ্রম, আপনি যে পিছন থেকে দৌড়াবে তারও একটা পরিশ্রম আছে। তো ওই এন্ডে যদি আমরা বিবেচনা করি, আমার এখান থেকে সে আমদানি নিষিদ্ধ করেছে, আমার এখান থেকে যদি আমি রপ্তানিকারকের কথা বিবেচনা করি, ওখানে তো রপ্তানি তো তাদের ব্যবসায়ীরাই করছে, তাই না? সো তাদের এন্ডে ব্যবসায়ীদের কিছু ক্ষতি হবে। সেই বিষয়ে দুই দেশ তার নিজ নিজ দেশের ব্যবসা এবং নিজ নিজ দেশের স্বার্থ বিবেচনা করে আমার মনে হয় সামনে এগোবে, এটা এভাবে নিষ্পত্তি হবে। আপনার সেকেন্ড ইস্যু হচ্ছে যদি বলি বন্দর রিলেটেড বিষয়, বন্দর রিলেটেড বিষয়ে একদম পরিষ্কার একটা কথা বলি, বাংলাদেশের চট্টগ্রামের বন্দর, এটা শুধু চট্টগ্রামের নয়, এটা সারা বাংলাদেশের বিষয়। বাংলাদেশে যদি আপনি এমপ্লয়মেন্ট জেনারেশনের কথা বলতে চান, আপনি বাংলাদেশে যদি নতুন বিনিয়োগ, স্থানীয় এবং আন্তর্জাতিক বা বিদেশি বিনিয়োগের কথা বলতে চান, সেক্ষেত্রে এই বন্দরকে প্রাণবন্ত করতেই হবে। দুর্ভাগ্য হচ্ছে এই বন্দর ঘিরে এক ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। বন্দরের আধুনিকায়নের বিরুদ্ধে কিছু স্বার্থান্বেষী মহল যুক্ত হয়েছে, তারা নানান জায়গায় নানানভাবে মানুষকে বিভ্রান্ত করা, নানান জায়গায় টাকা ঢালছে, নানান জায়গায় মিথ্যা তথ্য দিয়ে নানান জনমত তৈরি করে বাংলাদেশের এই অগ্রগতিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর থার্ড হচ্ছে করিডোরের যে বিষয় আপনি বলছিলেন, আমার মনে হয় করিডোরের বিষয়টি এর আগে বিভিন্ন শোতে শুনেছি। হ্যাঁ, করিডোর বলে নেই আসলে, করিডোরের বিষয়টা একটা বিভ্রান্তিমূলক। অনেক অনেক ধন্যবাদ ফয়েজ আহমেদ এবং অসংখ্য ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল, আপনাদের দুজনকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে পরবর্তীতে। যে প্রশ্নটি ছিল আগামী দিনের বাংলাদেশ কোথায় যাচ্ছে, আমরা মনে করি আগামী দিনের বাংলাদেশ রাষ্ট্র হিসাবে একটি কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে উঠবে। আর সেই কল্যাণমূলক রাষ্ট্র হিসাবে গড়ে উঠতে আসুন আমি আপনি যে যেখানেই আছি না কেন একটু হলেও ইতিবাচকভাবে ভূমিকা পালন করি। আল্লাহ হাফেজ।